এই যে আমাদের রোবট, এর নাম পেটো। কোন কোন অপারেশন এখনো পর্যন্ত রোবট করতে পারে না? এটা মিথ। আগামী ভবিষ্যতে স্পেসেও যদি চাইলে অপারেশন করা যায়। কি কাটলেন আজকে? পকেট কাটিনি। তুই খেলাধুলো করেন এখন? এই বয়সে এসে প্রথম এই রোবট নিয়ে খেলা শুরু করলাম আমি। মিথ না ফ্যাক্ট? সেটা হচ্ছে ওসামা বিন লাদেন। বাড়িতে ঢুকলো, ওকেই হিট করলো, ওকেই বের করে নিয়ে চলে। পেটো খুঁজছে। জন্মালে একটা জিনিসই হবে, সেটা হচ্ছে ডেথ। পেটের ভেতরে ক্যামেরা ঢোকানোটাই ল্যাপারোস্কোপি। যেমন বাড়িতে ওয়াইফরা হাজব্যান্ডকে চালায়। 3টে কাটতে তাহলে 30,000 টাকা লাগবে। Hello and welcome to our brand new show, Injection Treatment. Treatment. Injection Treatment. Supported by Narayana Health, Howrah. আর অনেকেই ভাবছেন এই ট্রিটমেন্ট এই শব্দটার মানে কি? ট্রিট অর্থাৎ রোগ নিরাময়, চিকিৎসা, আর মেট অর্থাৎ বন্ধু, অর্থাৎ যে বন্ধুরা আমাদেরকে রোগ থেকে এই আরোগ্য প্রদান করেন, তাদের সাথে আমরা একটু বন্ধুর মতো আড্ডা মারব। আর এই শোটা হবে প্রতি মাসের প্রথম এবং তৃতীয় শুক্রবার আমাদের ইউটিউব চ্যানেলে ইনজেকশন। আর আজকের পর্বের অর্থাৎ আমাদের এই সিজনের প্রথম ট্রিটমেন্ট একজন লেজেন্ডারি মানুষ, হাওড়া ডন, ডক্টর পার্থ প্রতিম সেন। উনি একজন জেনারেল সার্জন অ্যান্ড হি স্পেশালাইজড ইন রোবোটিক সার্জারি। তো ওয়েলকাম স্যার। নমস্কার। নমস্কার। আপনি মানে একদম ওটি থেকে ডিরেক্ট? সার্জেনের কাজই তো অপারেশন, তো ওখানেই তো যায় সব সময়। যাই হোক, ওটি থেকে জাস্ট শেষ করেই জাস্ট এলাম। তো কি কাটলেন আজকে? পকেট কাটিনি, কিন্তু চেষ্টা করি কম কাটার। কিন্তু যাই হোক, আমরা তো নর্মাল যা করে থাকি, আর রোবটই তো সব রকম অপারেশনই হয়। আজকে ছিল একটা গল ব্লাডার, একটা হার্নিয়া। আপনাকে কেউ থ্রেড দিলে আপনি নাকি রোবট লেলিয়ে দেন, এরকম ব্যাপার আছে? রোবোটিক কুকুর পাওয়া যায়, কিন্তু সেদিন ইউটিউবে কোথাও একটা দেখছিলাম, কুকুরগুলো নিয়ে ঘুরছে রোবটের মতো। না, আমার এখনো মানে এই রোবটটা করে না, আর এই রোবটটার বড্ড দাম। তো ট্রিটমেন্ট, এই রোবোটিক সার্জারি ব্যাপারটা একটু যদি ইজিলি বলেন আমাদের দর্শকদের জন্য। রোবোটিক সার্জারি আর কিছু নয়, এটা আমরা সবাই মানে ওয়াকিবহাল। একটা সময় ছিল আগে ওপেন সার্জারি, তারপরে এলো মিনিমালি ইনভেসিভ সার্জারি, যেটাকে বাঙালিরা মাইক্রো সার্জারি বলে একটা মানে নিকনেম দিয়ে রেখেছে, যে ডাক্তারবাবু মাইক্রো হবে, তো সার্জারিও নয়। তো যাই হোক, তো ল্যাপারোস্কোপিক বা মাইক্রো সার্জারি হচ্ছে যেটা কোনো গহ্বরের ভেতরে, যেরকম চোখের একটা গহ্বর, চোখের যদি ছানি কাটি, সেটা হচ্ছে চোখের ভেতরে ঢুকে করলাম, তো সেটা হচ্ছে মাইক্রো সার্জারি। সেটা পেটের ভেতরেও যদি করা যায়, বা বুকের খাঁচার ভেতরে যদি কোনো অপারেশন করা যায়, সেটাকে থোরাকোস্কোপিক বা ল্যাপারোস্কোপিক সার্জারি হিসেবে বলতে পারি পেটেরটা। এবার রোবট যেটা এলো, সেটা ল্যাপারোস্কোপিক সার্জারিটাকেই আরও বেশি নিরাপদ করে দিল। যেটা আগে ল্যাপারোস্কোপির, তার কারণটা কি, 3-4টে জিনিস আছে। যেন ওপেন সার্জারির থেকে ল্যাপারোস্কোপিক সার্জারি যাওয়াটা একটা বিরাট লিপ, বিরাট জাম্প। এবং আমার এখনও মনে আছে, যখন 93 সালে আমি শুরু করি, আমি তখন ট্রেনি, আমার মানে বস যিনি শুরু করেন, জার্মানিতে গিয়ে 1 মাস থেকে ট্রেনিং নিয়ে এসে, তখন লোকের পায়ে ধরতে হতো একটা মাইক্রো সার্জারি বা ল্যাপারোস্কোপি করার জন্য। বলতো না 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 ডাক্তারবাবু, ও নতুন জিনিস, ও বলেছে পাথর ছেড়ে আসে। তো আস্তে 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 4-5-6-7 বছর বাদে লোকে ওটা আস্তে আস্তে বুঝতে পারলো অ্যাডভান্টেজটা কোথায়, যে হাসপাতালে থাকতে হয় 1-1.5 দিন, ব্যথা প্রায় হয়ই না ওপেনের তুলনায়। আর রোবট যেটা করলো, এটাকে একটা আরও উন্নততর লেভেলে নিয়ে গেল। মেইন অ্যাডভান্টেজটা রোবটের হচ্ছে যে রোবোটিক ক্যামেরা, সেটা হচ্ছে ক্যামেরাটা দুটো জিনিস। একটা হচ্ছে রোবোটিক ক্যামেরাটা হচ্ছে 3 ডাইমেনশনাল ক্যামেরা, যেটা স্ট্যান্ডার্ড ক্যামেরাটা হচ্ছে বা ত্রিমাত্রিক ক্যামেরা, আর স্ট্যান্ডার্ডটা হচ্ছে 2D ক্যামেরা, 2 ডাইমেনশনাল। তো 2 ডাইমেনশনাল হওয়ার জন্য যেটা হয়, যে ল্যাপারোস্কোপিতে আমরা একটা ডেপথ পারসেপশন পাই না, যেটাতে একটা ডেপথ পারসেপশন পাওয়া যায়। আর ক্যামেরাটাও অনেক বেশি উন্নত বলে ভিউটাও ফার বেটার ফ্রম দ্য স্ট্যান্ডার্ড ল্যাপারোস্কোপিক ইকুইপমেন্ট। আর সেকেন্ডটা কি হলো, যে ক্যামেরাটাকে আমরা চাইলে 10 থেকে 40 টাইমস মানে 40 গুণ জুম করতে পারি, যেটা ল্যাপারোস্কোপিতে 4 গুণের বেশি করা সম্ভব নয়। কাজেই আমরা যখন একটা অপারেশন করি, তখন ক্যামেরাটাকে এত কাছে নিয়ে গিয়ে যেতে পারি যে দুটো স্ট্রাকচারের দূর থেকে মনে হচ্ছে খুব কাছাকাছি, কিন্তু যখন অত কাছে নিয়ে গেলাম, অন্যটাকে টাচ না করেও আমরা পাশেরটাকে সরিয়ে আনতে পারি। মানে এত বেশি প্রিসিশন ওয়ার্ক করা যায়। মানে আমি লোককে এক্সাম্পল দিই, যেরকম ওপেন সার্জারি ছিল, আমি অনেককে বলেওছি যে একটা এলো, একটা আকাশ থেকে একটা বোম পড়লো, প্রথম মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ হয়ে গেল, গোটা পাড়ার লোক মরে গেল, হলো।
তারপরে এলো আর একটু প্রিসিশন, না এবার এলো এমনভাবে ক্যামেরা একটু বেরোলো, একটু ইমপ্রুভমেন্ট হলো, চলে এলো এবার একটা বোমা পড়লো ওই বাড়িতে যে কজন ছিল বাড়িটা গেল। আর আমি রোবোটিকের মানে এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ওসামা বিন লাদেন। বাড়িতে ঢুকলো, ওকেই হিট করলো, ওকেই বের করে নিয়ে চলে গেল। এত প্রিসিশন, বাকি কোনো অঙ্গকে ড্যামেজ না করে। এবং মজাটা হচ্ছে যেহেতু অত কাছে গিয়ে করা যায়, ব্লিডিং সম্ভাবনা, কারণ সামান্য ব্লিডিং দেখলেই অত বড় জুমে মনে হয় অনেকটা, কাজে আমরা সেটাকে সিকিওর করতে চাই। নর্মালি হয়তো খালি চোখে ওটাকে ছেড়ে আসতাম। তো এটাই হচ্ছে একটা। আচ্ছা, 2 নম্বর হচ্ছে জুম করার জন্য ব্লিডিং কম হয়, টিস্যু হ্যান্ডলিং কম হয়, কাজে ইনফেকশন কম হয়। আচ্ছা, ব্যথার দিকটা স্ট্যান্ডার্ড ল্যাপারোস্কোপিক যে ক্যামেরার যে পোর্টগুলো, সেটা হয়তো রোবোটিক পোর্টটা এমন একটা ওদের একটা সাইন্টিফিক একটা লিপ হয়েছে, কারণ রোবোটিক পোর্টের যে পিভট যে অ্যাক্সিসে মুভ করে সেটা মাসেল বা স্কিনের মধ্যে নয়, কাজে ওর মধ্যে নড়াচড়া করে না বলে রোবোটিকের পোর্টগুলোতে কোনো ব্যথা প্রায় অনুভূতই হয় না। এবং মজার ব্যাপার, একটা অপারেশনের পরে আমি 4-5 ঘন্টা বাদে আমি দেখি পেশেন্ট বেড থেকে নেমে এসে পাশে সোফায় বসে খবরের কাগজ পড়ছে। প্রথম আমি যখন রোবট ট্রেনিং নিই, আমার একটা বিশ্বাসযোগ্যতা ছিল না, এরা একটু বাড়াবাড়ি করছে, যে এরা একটু বেশি বলছে। আর আমি প্রায় 30 বছর ধরে ল্যাপারোস্কোপি করে আসছি, তারপরে লাইফটাও মনে হচ্ছিল একটা নতুন কিছু শিখি। এবং এতগুলো ফর্মে আপনি সার্জারি দেখেছেন, এবং মানে ইভলিউশন অফ সার্জারি। আমার তো শুরু হয়েছে ওপেন সার্জারি দিয়ে জীবন, যখন আমাদের ট্রেনিং হয়েছে, তারপরে এলো ল্যাপারোস্কোপি। তারপরে ভাবলাম একঘেয়ে হয়ে যাচ্ছে, আর একটা নতুন কিছু একটা না শিখলে সে একটা বয়সের পরে একঘেয়ে হয়ে যায়। সেটা কেউ বাজনা শিখলো বা কেউ একটা মানে কিছু একটা শিখলো একটা, তো সেটাই আমার কাছে মনে হলো একটা শিখি। ডেফিনেটলি মানে ব্যথা হয় না হাসপাতাল স্টে। সত্যি কথা বলতে কি, আমরা 24 ঘন্টা রাখি টেকনিক্যালি স্পিকিং, কারণ সকাল 7টায় একটা লোক ভর্তি হলো, তার অপারেশন হলো বিকেল 4টে, তখন বাড়ি গেল পরের দিন বিকেল 4টে, কাজেই মানে অপারেশন থেকে 24 ঘন্টার মধ্যে বেশি সবাই প্রায় বাড়ি চলে যায়, এক্সেপ্ট যারা একটু বয়স্ক, তাদেরকে একটু আগের দিন ভর্তি করতে হয় বা 1 দিন 2 দিন মনে হয় যে একটু রাখা। তো রোবট আর সার্জেন এই দুজন মিলে মানুষের দেহে কি সার্জারি করতে? রোবটে অনেক কিছু সার্জারি করা যায়, মানে স্কাই ইজ দ্য লিমিট। কাজেই রোবট চোখ বুজে পেটের তলপেটের যে কোনো অংশে আমরা নিয়ে চলে যেতে পারি ক্যামেরাটাকে। আর যেহেতু অতটা জুম করা যায়, কাজেই অনেক নিয়ে যাওয়া যায়। আর রোবটের যে কাঁচি, ধরার জিনিস, ফোরসেপস, সেগুলোর প্রত্যেকের মানুষের হাতের মতো রিস্ট আছে, আঙুলের মতো, যেটা নর্মাল ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু সোজা নর্মাল কাঁচি এরকম কাটে, বা আমি যদি হাত ঘোরাই এরকম কাটবে। রোবটের ইনস্ট্রুমেন্টগুলোর কিন্তু একটা রিস্ট আছে, তারপর একটা ফিঙ্গার আছে। কাজেই আমি নর্মালি পেটের ভেতরে হাত ঢুকিয়ে যদি এই পোর্শনটা করতে পারি পেট খোলা অবস্থায় ওপেন করে, ল্যাপারোস্কোপিতে কিন্তু এই মুভমেন্টটা পারবো না। রোবটের একটা যেটা থাকে, ওদের একটা ট্রেমার এলিমিনেশন টেকনোলজি আছে। এবার সার্জেন যদি এরম করতে করতেও অপারেশন করে, কোনো যেটা নর্মালি কাটার সময় লোকে বলবে আরে ভাই এর হাত কাঁপছে, কিন্তু এই জিনিসটা কিন্তু রোবট একবারও, মানে রোবট যখন নড়বে, উনি যদি এরম করেও হাত নাড়েন, রোবট কিন্তু নড়বে। ওই আমরা ক্যামেরায় যেটা বলি স্টেবিলাইজার, ডেফিনেটলি যেটা হয়েছে সার্জেনের ওয়ার্কিং স্প্যান বেড়ে গেছে। কিন্তু এটা একটু রিয়েলে দেখতে ইচ্ছে হচ্ছে, আপনার রোবটটা একটু দেখি না? হ্যাঁ, দেখতে পারো, কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে, একটা তো অপারেশন থিয়েটারে তো কিছু নর্মস আছে, একটু চেঞ্জ করে একটু ঢুকতে হবে, একটু টুপি পরে একটু নিজেকে একটু সার্জেন ভাব হবে। তো চলুন ওঠা যাক। এসো, এই হচ্ছে অপারেশন রুম রোবটের সার্জারির। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং থিয়েটার, সব রকম অপারেশনই করা যায়। ওটি লাইট আছে, টেবিল আছে, যা আছে, অ্যানাস্থেসিয়া মেশিন আছে। রোবটের 3টে পার্ট। একটা পার্ট হচ্ছে, এটাকে বলে সার্জেন কনসোল। এই ক্যামেরাটা 3 ডাইমেনশনাল, যেটা বলছিলাম। হ্যাঁ, এই 3 ডাইমেনশনাল বলে এখানে চোখ রেখে এই যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, এটা আংটি পরে নেওয়ার মতো, এইটাকে এই খোলা বন্ধ করা, সার্জেন আরাম করে এখানে চোখ রেখে, আচ্ছা এইখানে একটা স্পিকার আছে, ওইখানে স্পিকার আছে, এইখানে ক্যামেরা আছে আমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলার জন্য। এবং মজাটা হচ্ছে, আমি কিন্তু এটা আগামী ভবিষ্যতে আমি এখানে বসে আছি, পেশেন্ট হয়তো গুজরাটে আছে কি আমেরিকাতে আছে, তাও করা যাবে, কারণ এখানে আমরা ওয়্যার দিয়ে কানেক্ট করি, কিন্তু ইন্টারনেট কানেকশন থাকলে তো কোনো অসুবিধা নেই, এখান থেকে স্যাটেলাইট যাবে, স্যাটেলাইট থেকে ওই বাড়িও চলে যাবে। তো এটা হচ্ছে ব্যাপারটা। ইনফ্যাক্ট আমি বলবো স্পেসেও যদি চাইলে অপারেশন করা যায়। তো এইটা হচ্ছে রোবোটিকের
এই সার্জেনের কন্ট্রোলটা, তো সার্জেনের কন্ট্রোলটা যেটা সার্জেন এই যে পিঞ্চ অ্যাকশানে এবার এইখানে হাত রেখে নিশ্চিন্ত মনে আরাম করে এখানে চোখ রেখে সার্জারি করতে পারে। এটা 3 ডাইমেনশনাল ক্যামেরা, এটাই হচ্ছে ক্যামেরাটা, এটা অন করলে ক্যামেরাটা জুম করে, এটা জুম সুইচ কেমন, এইগুলো হচ্ছে যেগুলো ব্লাড ভেসেলগুলো পোড়াবার জন্য যেগুলো হয়, এটাকে ডায়াথার্মি সুইচ বলে। 4টে আছে, ডান পায়ে এটা একটা ড্রামারের মতো, কাজে এখানে চোখ রেখে, আচ্ছা এটা মজা হচ্ছে, এবার হতে পারে লোকে বলতে পারে যে ভাই কথা বলতে বলতে আমাকে একটা ফোন এলো, কি কেউ একটা বললো, ডেকে পাঠালো, যেই আমি মাথাটা এখান থেকে তুলবো, কারণ এখান থেকে এখানে একটা রে যায় যেটা আমার মাথাটা অবস্ট্রাক্ট, যেই মুহূর্তে আমি মাথাটা এখানে তুলবো সঙ্গে সঙ্গে রোবট অ্যাকশন হবে, যেই মাথাটা বের করে নেব আমি এখানে আঙুল নাড়লেও রোবট নড়বে না। আচ্ছা, বুঝে গেল? আর মাথাটা এখানে রেখেছে, এটা ইমার্সিভ টেকনোলজি বলে, যেটা একদম মানে মানে একদম এর মধ্যে ঢুকে বসে যাওয়া। জানি ভার্চুয়াল রিয়েলিটি আরো সহজে যদি বলতে পারি, এই যে ভিআর গ্লাস, এই যে ভিআর ভিশন প্রো বেরিয়েছে, ইমার্সিভ টেকনোলজি, সো সেই মডার্ন টেকনোলজি এখন ইউজ হচ্ছে অপারেশন করার ক্ষেত্রে। এটা হচ্ছে সার্জেন কনসোল বলে, এখানে সার্জেন আরাম করে বসে করে, এবং এবার আমি যদি একটা অপারেশন করার পরে হয়তো অনেকেরই হয় এটা অনেকক্ষণ ধরে অপারেশন চলছে, এখানে তো ফ্যাটিকড হয়ে গেছে, বা অনেকে আছে বলে একটু মনে হলো একটু টয়লেট যেতে হবে, কি একটু জল খেতে হবে, আমি এটাকে ছেড়ে দিলাম, আমার তো গ্লাভস পরার দরকার নেই, কোনো অ্যাসিস্ট্যান্টরা থাকে ওখানে, অ্যাসিস্ট্যান্ট দুজন ওখানে দাঁড়িয়ে থাকে পেশেন্টের পাশে, এবং তো এটা মানে সেদিক থেকে সার্জেনের জন্য খুব বেশি রিল্যাক্সিং। সার্জেন কনসোলের পরে যদি যাই, আর দুটো ক্যামেরা আছে এখানে, এইটা হচ্ছে ক্যামেরাটা যে অ্যাসিস্ট্যান্ট এদিকে আছে, কারণ রোবোটিক হচ্ছে ওই মেশিনটা হচ্ছে রোবট। আর এইগুলো হচ্ছে রোবটের আর্ম, হ্যাঁ একদম তাগড়া আর্ম, এটাকে ভাঁজ করে খুলে এনে এরকম চলে যায়। একটা, দুটো, তিনটে, পেছনে একটা, এইটা 4টে, তো 4টে আর্ম, 4টে আর্মের মধ্যে একটা দিয়ে ক্যামেরা যায়, দুটো দিয়ে সার্জেনের হাত চলে, আর একটা দিয়ে অ্যাসিস্ট্যান্টের পোর্ট, সেটা আমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানুয়াল রাখতেও পারি, যদি 4th আর্মটা ইউজ করি সেটা দিয়েও আমরা অ্যাসিস্ট্যান্টের মতো জিনিসটাকে হেল্প মানে ঠেলে রাখার জন্য ব্যবস্থা করা যায়। তাই 4টে আর্ম আমরা ইউজ করতে পারি, কমপ্লেক্স অপারেশনে 4টে আর্ম লাগে। এটা হচ্ছে আসল রোবট। পেশেন্টটা এখানে শোয়ার পরে, এটা অ্যানাস্থেশিয়া মেশিন, পেশেন্ট অজ্ঞান হয়ে গেল, অজ্ঞান হয়ে যাওয়ার পরে এই মেশিনটাকে আমরা যাতে করতে হয়, যেহেতু মাইক্রো সার্জারি, পেশেন্টের পেটের ভেতরে কার্বন ডাইঅক্সাইড পড়তে হয়, হাওয়া ভরতে হয় প্রায় 25 লিটার মতো, পেটটা এতটা, কারণ কি বলছি, ওপেন অপারেশনে যেটা হতো আমরা পেট কাটতাম, তারপরে হাত ঢুকিয়ে নাড়িভুড়িগুলো সরাতাম, কারণ সব তো এক জায়গায় হয়ে রয়েছে। এক্ষেত্রে আমি করব কি করে এই ফুটো দিয়ে, কাজেই আমাকে একটা হাওয়া বা কিছু ভরতে হবে যার প্রেশারে নাড়িভুড়িগুলো সরে যায়, চেপে থাকবে, আর যেখানে আমি অপারেশন করছি সেটুকুই আমি তুলে নেবো এরকম করে, বোঝা গেল? আর গ্যাসটা কি ইউজ করি আমরা? কার্বন ডাইঅক্সাইড ইউজ করি। কেন কার্বন ডাইঅক্সাইড? অক্সিজেন তো ইউজ করতে পারতাম, কিন্তু ওখানে যখন আমরা ব্লিডিং হচ্ছে, যখন আগুন দিয়ে ছ্যাঁকা দিচ্ছি, অক্সিজেন থাকলে জ্বলে যায়, আর কার্বন ডাইঅক্সাইড আমরা জানি আগুন নিভিয়ে দেয়, কাজে ওটা পিওরলি কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়, যে কারণে জেনারেল অ্যানেস্থেসিয়াটা ম্যান্ডেটারি, কারণ পেটটা এত বেশি ফুলে ওঠে, তো মানে জেনারেল অ্যানেস্থেসিয়া ম্যান্ডেটারি। আর এত বেশি ফুলে ওঠে বলে নাড়িভুড়িগুলো যদি তলায় চলে যায়, আমার এতটা প্লে করার মতো জায়গা পাওয়া যায়, খেলার মতো জায়গা, পুরো যেটা হাওয়া ফাঁকা। এবার আমি আমার যতটুকু দরকার সেটুকু মাঝখানে নিয়ে এলাম, নিয়ে এসে যা কাজ করলাম ছেড়ে দিলাম, আমার তলায় চলে গেল, আর শেষ করার আগে আমরা হাওয়াটা বের করে দিলাম। এইবার যেটা হচ্ছে, এইখান দিয়ে এটা এই রোবটে আসছে, এবার যখন পেশেন্ট শুয়ে পড়লো, এই রোবটটা এখানে এনে লাগিয়ে দিতে হচ্ছে পেশেন্টের গায়ে। হ্যাঁ, পেশেন্ট শুয়ে আছে, রোবটটা চলে এলো, রোবটটা করে কি, এই রকমভাবে পেশেন্টের ওপরে ধরে, মানে হাতগুলো এরকম এদিক থেকে আসে, বা যদি আমরা এদিকে অপারেশন করি, রোবটটাকে ওদিকে নিয়ে যেতে হবে, যেটা এরকমভাবে মানে কোলে নেওয়ার মতো করে, আগলে নেওয়ার মতো করে হলো। আচ্ছা, এবার রোবটের মুভমেন্টটা যেটা হয় সেটা হচ্ছে, আর রোবটটা যখন আসে এখানে একটা লেজার বিম পড়ে, কাজেই যেখানে যাচ্ছে একদম ওই লেজার মেপে রোবটটাকে নিয়ে আসতে হয়, এত প্রিসিশন এটা। একটা গ্রিন লেজার লাইট পরে লেজার ওখানে আনলে ওইখানে এনেই রোবটটাকে সেট করতে হয়, আর একবার রোবট সেট করে দিলে আর কিন্তু নড়ানো যাবে না, মানে তারপরে সব খুলে এনে তারপর নড়িয়ে আবার সেট করতে হয়। কাজে একেবারে রোবট যখন সেট হয়ে গেল, ফাইনাল, আর কিছু করার নেই, তারপরে সার্জেন অপারেশন করলো, হয়ে যাবার পরে রোবটটাকে আবার খুলে নিয়ে আগের জায়গায় ফিরে যাওয়া। দারুণ দারুণ। আর এই ইউনিটটা, আচ্ছা বলছি,
এটা হয়ে গেল মেইন রোবট, এটা হয়ে গেল অপারেটিভ কনসোল। এটার মধ্যে যেটা আছে এটা হচ্ছে 2 ডাইমেনশনাল ক্যামেরা, যেটা অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছে। স্পিকার রয়েছে, এখানে মাউথপিস রয়েছে। অ্যাসিস্ট্যান্ট যদি কথা বলতে চায় বা আমি ওখান থেকে যদি কোনো কমেন্ট করি, এখান থেকে শোনা যায়। যদি বড় ওটি হয় বা যখন এরা বানিয়েছে ভবিষ্যতের স্পেসে যদি করতে হয় তাহলে এটা শোনার জন্য এইখানে হচ্ছে এই ছবিটা দেখতে পাই হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, এই ক্যামেরাটার একটা মজা আছে। নর্মালি ল্যাপারোস্কোপির ক্যামেরাতে একটাই লেন্স থাকে, রোবটের ক্যামেরাতে দুটো লেন্স থাকে, কারণ 3D ক্যামেরাতে দুটো লেন্স লাগবে। 3 ডাইমেনশনাল বলে স্পেস কী বলে ডেপথ পারসেপশনটা বেটার হয়, পুরোপুরি 3D একেবারে। তো দুটো লেন্স থাকে, দুটো লাইট সোর্স থাকে, লাইটও দুটো পড়ে, যেটা নর্মাল ল্যাপারোস্কোপিতে একটা লাইট পড়ে এবং একটাই ক্যামেরা থাকে। এটা একটা। তো এটা হচ্ছে টিভি স্ক্রিন। টিভি স্ক্রিনটার আবার একটা মজা আছে। টিভি স্ক্রিনে আমাকে যদি কাউকে শেখাতে হয়, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার জুনিয়র হয়তো ওখানে করছে, টিভি স্ক্রিনে আমি এখানে গোল করে দাগ দিয়ে দেবো, এই জায়গাটায় করো, বা বললাম এইখান থেকে দাগ দিয়ে দেবো, একদম আমাদের ওই হাইলাইট করা যায় না ফোনে, একদম ওই টেকনোলজি, টুক করে গোল করে দিলাম, তুমি ডিসেকশনটা এর বাইরে যেও না। মানে অনেকগুলো টেকনোলজিগুলো আছে এটার মধ্যে। এইটা হচ্ছে পেটে হাওয়া ভরার জন্য ইনসাফলেটার বলে। এটা যেটা বললাম কার্বন ডাইঅক্সাইড ভরতে হয়, সেটা হচ্ছে এখান দিয়ে হাওয়াটা পেটের ভেতরে ওই পোর্টের মধ্যে দিয়ে ঢুকে যায়। এটা হচ্ছে ডায়াথার্মি, এই যে ছ্যাঁকা দেওয়ার জন্য, মানে ব্লিডিং ভেসেলগুলো কটারি করার জন্য বা ছ্যাঁকা দেওয়ার জন্য। এটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে মেইন হচ্ছে তোমার এটা কনসোল, যেটা সেটা হচ্ছে ক্যামেরা কনসোল। ক্যামেরার এটাই হচ্ছে 3D ক্যামেরাটা। আর এইগুলো হচ্ছে ট্রে, জিনিসপত্রগুলো রাখার জন্য, কিছু ইনস্ট্রুমেন্ট রাখার জন্য, মানে এই সংক্রান্ত ইনস্ট্রুমেন্ট। অপারেটিভ ইনস্ট্রুমেন্টগুলো এত বড় বড় হয়, লম্বা লম্বা, কারণ রোবটের হাত এত বড়, তো এইখান থেকে এই অবধি যায়, মানে পেটের ভেতর যদি এতটা ঢোকে, যন্ত্রটা এত বড়। আর যেটা বললাম, কারণ এটা তো একদম করা থাকে, মানে একটা ইনস্ট্রুমেন্টে 10টা কেস করা যায়, তার বেশি করা যায় না, যে কারণে খরচাটা এত বেশি বেড়ে যায়। আরেকটা কথা বলি, রোবটটা যদি কোনো কমপ্লিকেশন হয়, ধরুন একটা করতে করতে পেশেন্টের হার্টের কোনো সমস্যা হলো, এবার তো অপারেশন বন্ধ করে দিতে হবে। আমরা যদি ল্যাপারোস্কোপি কী করি, আমরা বন্ধ করে দিলাম, টেনে বের করে দিলাম। রোবটটাকে এই বলে এত লাগাতে, এত লেজার এনে, এতগুলো লক করে ঢোকাতে 10 মিনিট লাগে সেট করতে, কিন্তু খোলার সময় 1 মিনিটের বেশি লাগে না। সিস্টেমটা এমনভাবে করা আছে, যদি কোনো এমার্জেন্সি হয়, অ্যানাস্থেটিস্ট বলে এক্ষুনি আমার লাগবে, 1 মিনিটের মধ্যে রোবট ওখান থেকে ওখানে চলে যাবে, সব যন্ত্র বেরিয়ে গিয়ে। খালি একটাই রিকোয়েস্ট, আমি তো দেখলাম সুপার পাওয়ারফুল একটা রোবট, মানে আমার দারুণ লেগেছে, মানে এটা দারুণ, হ্যাঁ দামও দারুণ। কিন্তু আমি একটা রিকোয়েস্ট করবো, আপনি রাখবেন? আপনার বলছি যে এই যে সন্ধ্যা হয়ে এসছে তো, ডিনার করব, একটু এই ধরুন শসা আর পেঁয়াজ এনেছো? না, শসা পেঁয়াজ আর একটা টমেটো এনেছো? রোবট দিয়ে একটু স্যালাড কেটে দেন। স্যালাড দিয়ে তো কেটে তো দিতে পারি, কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে, রোবোটিকের ইনস্ট্রুমেন্ট যদি 10,000 টাকা করে লাগে, তো 20,000 টাকা তো লেগে যাবে। এটা মানে এই 3টে কাটতে তাহলে 30,000 টাকা লাগবে না? একটা তো ধরার জিনিস, একটা কাটার জিনিস, আর 3টে ইনস্ট্রুমেন্ট ইউজ করলে দুটো ধরে নিলাম, 10-20,000। ঠিক আছে, আপনি বরং দিন। 30,000 টাকার স্যালাড কি আমার কোনো লাভ নেই? আমি থাইল্যান্ডে গিয়ে খেয়ে আসবো। আমরা বরং স্যার আবার ফিরে যাই, ঘরের ছেলে ঘরে ফিরে যাই। এখন এই দরজা দিয়ে বেরোবে না ওই দরজা দিয়ে বেরোবে? আপনি যেটা চাই। পাতালপুরে আন্ডারগ্রাউন্ড কোনো পাতালপুরেও যাওয়া যায়, এটা দিয়ে। আচ্ছা চলে যাই। দারুণ এক্সপেরিয়েন্স, অনেক মিথ আবার ক্লিয়ার হয়ে গেল, আপনারাও দেখতে পেলেন। হ্যাঁ হ্যাঁ, অনেক ফ্যাক্ট চেক হলো, কারণ সবাই শোনে, বিজ্ঞাপনে দেখে, কিন্তু আদতে যে কি হয় আপনি আমাদের চোখটা খুলে দিলেন। তো প্রচুর মিথস আমরা ছোটবেলা থেকে শুনে বড় হই, কখনো বাবার মাধ্যমে, জেঠুর মাধ্যমে, কাকার মাধ্যমে, বন্ধুর মাধ্যমে। তো সেই মিথসগুলো এক এক করে আমরা আমাদের ট্রিটমেন্টকে বলবো, আর উনি বলবেন এটা মিথ নাকি ফ্যাক্ট। আমাদের নেক্সট রাউন্ড ফ্যাক্ট চেকআপ। ফ্যাক্ট চেকআপ। কিছু স্টেটমেন্ট আপনাকে দেব, যেটা শুনে আপনি বলবেন যেটা মিথ নাকি ফ্যাক্ট। আচ্ছা, রোবোটিক সার্জারি শুধুমাত্র রোবটটাই করে, এখানে ডাক্তারের কোনো ভূমিকা থাকে না। বাবা কিসে উঠলেন এমন প্রশ্ন করি, কাশি হয়ে গেল শুনে। রোবট তো আইকিউ নেই, ব্রেন নেই, কাজেই রোবটকে চালাতে হয়। যেমন বাড়িতে ওয়াইফরা হাজব্যান্ডকে চালায়, ঠিক এক্স্যাক্টলি আমাদেরও রোবটকে চালাতে হয়। সার্জেন কনসোলে বসে রোবটটাকে মুভ করায়, রোবট যতটুকু আঙুল নাড়বে ততটুকুই রোবট মুভ করবে, যেদিকে মুভ করে সেদিকে করবে। রোবোটিক সার্জারিতে মেডিক্লেম পাওয়া যায় না, মিথ না ফ্যাক্ট? এটা মিথ।
IRDI রিসেন্টলি একটা ইনস্ট্রাকশন দিয়েছে যে রোবোটিক বা অ্যাডভান্স ট্রিটমেন্টের চিকিৎসা কিন্তু কভার করতে হবে। টিউমার কাটলে নাকি চারিদিকে ছড়িয়ে পড়ে, এটা মিথ। কেন বলছি, এবার টিউমারটা কত বড়, এবার যদি একটা এত বড় টিউমার কাটতে যাই আমি তো ধরতে গেলে ছড়িয়ে পড়বে কি, হাত থেকেই পড়ে যাবে। কাজে অত বড় টিউমার যার হয়ে গেছে তার তো আর বাদ দেওয়ার মতো জায়গায় আছে কি জানি না, কিন্তু নর্মালি লোকে যে নর্মালি যেটা বলে যে ক্যান্সার কাটলে ছড়িয়ে পড়ে। এখন মুশকিলটা হচ্ছে যে আমি না কাটলে জানবো কি করে, যে একটু বায়োপসি না করলে তো জানা যাবে না। তবে আজকাল তো আর কাটা হয় না, আজকাল দেখছে নিডল ফুটিয়ে বা এই করেই দেখা যায়। কাজেই এটা ডেফিনেটলি একটা ছড়িয়ে, যদি একটা ভাতও তোর দেখতে হয় সেদ্ধ হয়েছে কিনা টিপে দেখে, তাহলে কি গোটা ভাঁড়ির হাত মানে হাঁড়ির ভাতটা নষ্ট হয়ে গেল? তা তো নয়। কাজেই না জানবো কি করে। এবার যদি এমনও তো হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ক্যান্সার হয় না, 100 জনের মধ্যে হয়তো 100 জনকে আমরা টেস্ট করলাম চুচ ফুটিয়ে বা এ করে, দেখা গেল মাত্র 10 জনের ক্যান্সার। এবার এই 10 জন যদি খুব অ্যাডভান্স অবস্থায় প্রেজেন্ট করে যে আমরা জানতাম না, তার আগেই ছড়িয়ে বসে আছে, কিন্তু তার তো কোনো টেস্ট হয়নি, তার প্রথম টেস্ট হলো যে একটা ছুঁচ দিয়ে পরীক্ষা করা, তারপরে যখন বাকি টেস্টগুলো দেখা গেল ওটা 4 জায়গায় ছড়িয়ে বসে আছে। তো লোকের ধারণা হলো ওই যে ফুটো করেছে ওই জন্যই ছড়িয়ে গেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা তো একেবারেই হতে পারে না। কারণ তাহলে তো যে কোনো ফুটো করলে যদি কারোর কান ফুটো করতে হয়, তার যদি তলায় কোথাও ক্যান্সার থাকে অন্য অঙ্গে জানতো না, তা তো সেটাও ছড়িয়ে পড়ার কথা। কোভিডের ইঞ্জেকশন নিলেও তো একটা ফুটো হচ্ছে, সেটাও তো ছড়িয়ে পড়ার কথা। রোবোটিক সার্জারি 100% রিস্ক ফ্রি। রিস্ক ফ্রি কিচ্ছু না পৃথিবীতে। জন্মালে একটা জিনিসই হবে, সেটা হচ্ছে ডেথ। বাকি বিয়ে হবে কিনা, বাচ্চা হবে কিনা, চাকরি হবে কিনা, কটা বিয়ে হবে, কটা বাচ্চা হবে, কটা চাকরি করবে, কেউ জানে না। রোবোটিক সার্জারিতে যেটা করা গেছে যে রিস্কটাকে আমরা আস্তে আস্তে কমিয়ে এনেছি। ল্যাপারোস্কোপিক সার্জারি আর রোবোটিক সার্জারি দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। না, তা না। রোবোটিক সার্জারি হচ্ছে অ্যাডভান্সমেন্ট অন ল্যাপারোস্কোপিক সার্জারি। ল্যাপারোস্কোপিতেও মাইক্রো সার্জারি যেটা বাংলারা বলে, 3টে 4টে 5টা দরকার মতো ওপেন ফুটো করতে হয়, রোবটও এক্স্যাক্টলি তাই। আমি যেটা বললাম রোবোটিক সার্জারি ইজ যেটা কিছুই না, আমরা যেটা বলি অ্যাকচুয়াল কথাটা হচ্ছে রোবট অ্যাসিস্টেড ল্যাপারোস্কোপিক সার্জারি, কিন্তু ওটাকে শর্ট ফর্ম লোকে রোবোটিক সার্জারি বলে। অ্যাকচুয়ালি রোবট ল্যাপারোস্কোপিকেই সেফ করছে। কাজে ল্যাপারোস্কোপি, পেটের ভেতরে ক্যামেরা ঢোকানোটাই ল্যাপারোস্কোপি। কাজে আমরা তো ক্যামেরা ঢুকিয়েই করছি, কিন্তু রোবট আমার ম্যানুভারেবিলিটিটা বাড়িয়ে দিচ্ছে বলে, আর সেফটি মার্জিনটা অনেকটা বাড়াচ্ছে বলে, ইট ইজ নাথিং বাট সেম জিনিস, অনেক বেশি অ্যাডভান্সড অ্যান্ড সেফ সার্জারি হচ্ছে রোবোটিক অ্যাসিস্টেড ল্যাপারোস্কোপিক সার্জারি। দারুণ, আমরা অনেক সিরিয়াস আলোচনা করে নিয়েছি, এইবার একটু খেলাধুলো করি। হ্যাঁ, আপনি খেলাধুলো করেন এখন? খেলাধুলো না, উনি তো প্রতিদিন ভিডিও গেমস খেলেনি। তো এইবার যাব আমরা আমাদের পরের রাউন্ড, সার্জিক্যাল স্ট্রাইক। এই রাউন্ডে আমরা আমাদের ট্রিটমেন্টের সাথে একটুখানি খেলাধুলো করব, কতটা স্পোর্টি তারা সেটা দেখব। তো এইটার আমরা নেক্সট রাউন্ডে আমাদের একটা পোষা রোবট আছে। আপনি তো রোজ ভিডিও গেম খেলেন, হ্যাঁ, রোজ রোবট চালান। আমি দেখব আমাদের এই পোষা রোবটটা আপনি কিভাবে চালান আমাদের নেক্সট রাউন্ড সার্জিক্যাল স্ট্রাইকে। সার্জিক্যাল স্ট্রাইক। এই যে আমাদের রোবট, এর নাম পেটো। আপনি তো রোবোটিক সার্জারি করেন এবং কিছুক্ষণ আগে আমাদেরকে দেখালেন এবং বলছিলেন যে একদম লাদেন লেভেলে খেলতে হবে। বাড়িতে ঢুকলো, ওকেই হিট করলো, ওকেই বের করে নিয়ে চলো, একদম ঢুকে গিয়ে এক্স্যাক্ট জিনিসটাকে ধরে নিয়ে চলে আসে। তো আপনার হাতে এখন এই জয়স্টিকটা রয়েছে। এবার আমি দেখবো আপনি কিভাবে এই সার্জিক্যাল স্ট্রাইকটা করেন। ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, তো আপনাকে এই যে বেলুনগুলো রয়েছে চারিদিকে, আপনার ডিফিকাল্ট অর্গান সাইড করে আপনাকে ওই টিউমারটাকে গিয়ে মারতে হবে। কিন্তু আমার রোবটের সুবিধাটা যেটা হচ্ছে, আমার ক্যামেরাটা কিন্তু ওইখানেই ফোকাস করে, এত দূর যেতে হয় না। আমাদের পেটোর বেশি পয়সা নেই, ওই আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে শুরু করছি আমাদের সার্জিক্যাল স্ট্রাইক। স্যার অপারেশন করছে, রোবট চলা শুরু করেছে। পেটো পিছনে চলে এসছে। গল ব্লাডার লেগে গেল, ঘুরে যাচ্ছে কেন? গল ব্লাডার লেগে গেল। এই তো সাইড করছে, পেটো কুচকাওয়াজ করছে, পেটো কুচকাওয়াজ করছে। দেখবেন পেটো ফাটিয়ে দিয়েছে। লিভার কাটতে গিয়ে আপনি হার্টে খোঁচা মারলেন না, আরে এগিয়ে চলুন আপনি এগিয়ে চলুন। এটা ঘোরে না কেন? আপনি পেলভিক্সের দিকে এগিয়ে চলুন। পেটো ঘুরে গেছে। পেটো ও প্রস্টেটটাকে আপনি স্ট্রং রাখুন। আচ্ছা, পিনটাকে ফাটিয়ে না ফাটালে তো আরে -10 স্যার, মাইনাসই তো স্কোর করবে। না স্যার, আপনি টাওয়ারটা ফাটাতে হবে স্যার। অসাধারণ। আপনি ঘোরাচ্ছেন কেন স্যার? আপনি কঠিন জিনিস তোমরা করে না। আপনি এগিয়ে চলুন, লিভারের দিকে চলুন। এসে গেছেন স্যার লিভার আছে দেখবেন। হ্যাঁ, লিভারে খোঁচা মারবেন। হ্যাঁ, পেটো খুঁজছে। পেটো পেটো ওখানে মারলে স্যার শুক্রাণু লিক করবে স্যার।
ওটা ওটা দেখে মারুন স্যার। আপনি বিভিন্ন জায়গায় স্যার খোঁচা মেরে লিক করে দিচ্ছেন। দেখবেন এই অপারেশনটা খুব ক্রিটিক্যাল কিন্তু স্যার। এই জায়গাটা তো এমন একটা নিয়ে ওই তো বলছি এরকম আপনার তো এরকম এর থেকে জটিল জিনিস থাকে তো। কাজটা সোজা হয়। একটা সুইসাইডাল বেলুন, একটা সুইসাইডাল বেলুন দেখতে পাচ্ছি। একটু ফু দাও না, সরে যাবে। এই সর, বেলুন দেখছি পেটের দিকেই আসছে। হ্যাঁ দেখুন এই রে এসে গেছে, এসে গেছে, এসে গেছে। এই তো কাছাকাছি এসে গেছে টিউমারের সামনে। টিউমার এই রে টিউমারটা মারুন স্যার। হালকা করে কার্নিক দিতে হবে। মারুন 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 স্যার। অ্যাপেন্ডিক্স কাটিয়ে মারুন স্যার। হ্যাঁ, অ্যাপেন্ডিক্সটা কাটিয়ে একদম। হ্যাঁ একদম এই তো কুচকাচ করছে, কুচকাচ করছে পেটো। মারুন 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 টিউমারটাকে। স্যার কোন সার্জারিটা বেশি কঠিন, রোবোটিক্স নাকি আমাদের এটা অনেক বেশি কঠিন। এই বয়সে এসে প্রথম এই রোবট নিয়ে খেলা শুরু করলাম আমি। তো এগুলো তো লোকে 5 বছর 10 বছর বয়সে খেলে, তো আমাদের জন্মের সময় তো ছিলই না এগুলো। কিন্তু আপনি তো রোবট নিয়ে খেলছি পেটের তাতে কি আছে, প্রথমে এরোপ্লেন চালালাম, এখন রিক্সা চালাচ্ছি। দারুণ সার্জিক্যাল স্ট্রাইক হলো। ফিরে যাই আমরা আমার হট সিটে। ওফ, কেমন লাগলো এই আমাদের রোবটটা চালিয়ে? ভালোই লাগলো। হ্যাঁ, কিন্তু এই রোবট আর ওই রোবট আকাশ পাতাল তফাৎ, আকাশ পাতাল তফাৎ। তো যাই হোক, এই রোবটের ব্যাটারি লাগে, ওই রোবটের তো ব্যাটারি নেই, পাওয়ার লাগে। ওকে তো দারুণ মজা হলো আজকে আপনার সাথে, দারুণ আনন্দ করলাম। আমরা জেনারেলি এরকম বসে বসে কথা বলে অভ্যস্ত, একটু নড়াচড়া হচ্ছে, সেই কারণেই তো আমাদের এই নতুন শো এর নাম ইনজেকশন ট্রিটমেন্ট, সাপোর্টেড বাই নারায়ণা হেলথ হাওড়া। প্রত্যেক মাসে প্রথম এবং তৃতীয় শুক্রবার করে সন্ধেবেলায় আমরা এরকম আমাদের ট্রিটমেন্টদের সাথে আড্ডা মারবো, খেলাধুলো করব। আর তার সাথে জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটা বিশেষ সুযোগ। আগামীকাল আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো এই যে দেখতে পাচ্ছেন, সেইগুলোতে চোখ রাখবেন। সেখানে আসবে এই পর্ব থেকে করা একটা প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর যারা দেবেন তাদের মধ্যে থেকে একজন লাকি উইনার পাবে নারায়ণা হেলথ হাওড়ার তরফ থেকে একটা স্পেশাল গিফট। তাহলে এখান থেকেই টাটা বাই বাই বলছি। আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ট্রিটমেন্ট নিয়ে। ততক্ষণ স্টে হেলদি, স্টে ফিট।